ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সামনেই ২০২৪ আর লোকসভা ভোট। ২০২৪-এর আগে রাজ্যে আসছেন শাহ নাড্ডা, বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা। আজ রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ, জেপি নাড্ডা। একাধিক কর্মসূচি রয়েছে তাদের এবং আগামীকাল দলীয় বঙ্গীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে। স্ট্র্যাটেজি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এমজি রোডের গুরুদ্বারা কালীঘাট মন্দিরে যাবেন শাহ। একাধিক কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি বিজেপির জেপি নাড্ডার আগামীকাল দলীয় বঙ্গীয় নেতৃত্বের সঙ্গে স্ট্র্যাটেজি বৈঠক করবেন তারা। ২০২৪-এর আগে রাজ্যে শাহ নাড্ডা, আজ রাতেই রাজ্যে আসেন অমিত শাহ, জেপি নাড্ডা। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, স্ট্র্যাটেজি বৈঠক আগামীকাল দলীয় নেতৃত্বের সঙ্গে, ঠিক কি স্ট্র্যাটেজি? কথা হলো, এই মুহূর্তে দেশের সংগঠনে বিজেপির অবশ্যই একটা বড় নাম বলতে বাকি রাখে না, অমিত শাহ সঙ্গে আছেন জেপি নাড্ডা, সর্বভারতীয় সভাপতি। আজই কালকে যে বৈঠক হবে ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির বিভিন্ন মোর্চা এবং সেলের সঙ্গে অমিত শাহ এবং নাড্ডা, তার আগে কার্যত একটা প্রস্তুতি বৈঠক, যে কারণে সুকান্ত মজুমদার বিভিন্ন মোর্চা যারা অফিস বিয়ারার রয়েছেন রাজ্যে তাদের সঙ্গে এবং সেলের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে বৈঠক করছেন। এবং সেই বৈঠকে অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে যারা এই রাজ্যের নেতা রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা, কেন্দ্র থেকে একই রকম ভাবে লোকেশ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, আরো একাধিক সাংসদ বা বিধায়ক তারা কিন্তু এই বৈঠকে রয়েছে। মূলত কাল যেহেতু হেডচারের ক্লাস রয়েছে, অর্থাৎ অমিত শাহের ক্লাস রয়েছে, জেপি নাড্ডার ক্লাস রয়েছে ন্যাশনাল লাইব্রেরিতে বিভিন্ন মোর্চা বা সেলের সঙ্গে, তার আগে এটা প্রস্তুতি বৈঠক ঝালিয়ে নেওয়া। কারণ রাত 11:45 কলকাতা বিমানবন্দরে বিশেষ উড়ানে আসছেন অমিত শাহ এবং তার সঙ্গে জেপি নাড্ডা। এবং কালকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে, তার মধ্যে মূল যে কর্মসূচি, সাংগঠনিক কর্মসূচি, সামনে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে সামনে রেখে সংগঠনকে আরেকটু ঝালিয়ে নেওয়া, আরেকটু তাদের গতি বাড়ানো, সেই কাজটা করতে নতুন টার্গেট ঠিক করে দেওয়া, এই সব কিছুর জন্যই আছেন অমিত শাহ এবং একই সঙ্গে জেপি নাড্ডা। কাজে কালকে ন্যাশনাল লাইব্রেরিতে যে মোর্চা এবং সেলের বৈঠক হবে, সেই বৈঠকের আগেই এটা প্রস্তুতি বৈঠক বলে মনে করা হচ্ছে বিজেপি সল্টলেক অফিসের অন্দরে। এবং কালকে এক বছর তিনি কর্মসূচি করলে সেই কর্মসূচিও রয়েছে, সেই কর্মসূচিতে চূড়ান্ত প্রস্তুতি সেটার মধ্যে রয়েছে। তবে সেক্ষেত্রে বিজেপি যারা পরিচিত মুখ প্রথম সারি বলে রেখে বিজেপি সল্টলেকের অফিসে এখানে কিন্তু শুভেন্দু অধিকারী আসেননি, অন্য নেতারা এখানে এসেছেন এবং তারা এখান থেকে দিকে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি এই প্রস্তুতি বৈঠক সেরে তিনি বিজেপি সল্টলেক অফিস থেকে রওনা দিচ্ছেন। তিনি আরো কিছু কর্মসূচি রয়েছে সেখানে তিনি যাচ্ছেন। অর্থাৎ আমি আবারও বলছি, অমিত শাহ এবং জেপি নাড্ডা রাত 12:30 নাগাদ বিমানবন্দরে আসছেন বিশেষ উড়ানে এবং বঙ্গ বিজেপির বিভিন্ন সংগঠন যে চেহারা, সেই সংগঠনকে আরো বেশি তরতাজা করা, নতুন টার্গেট ঠিক করে দেওয়া এবং কেমন প্রস্তুতি তারা নিয়েছে লোকসভা ভোটের আগে তারই একটা ক্লাস বলা যায়। সেই ক্লাসের আগে প্রস্তুতি সেরে নিয়ে এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি যাচ্ছেন এবং আজ রাত 12:15 থেকে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে সফল করার জন্য তাদের এই বৈঠক কিন্তু ভিতরে চলছে একটা বৈঠক। কিন্তু এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি কিন্তু সল্টলেক অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন অন্য কর্মসূচি। বেশ অর্ণব। কাল সকালে কালীঘাটে পুজো দেয়া এবং তার আগে কালকে যেহেতু বীর বালক দিবস, গুরু গোবিন্দ সিং এর দুই সাহাবজাদে জোরাবর সিং এবং ফতেহ সিং তাদের আত্মবলিদান দিবস, সেজন্য তারা গুরুদুয়ারাতেও যাবেন, সেখানে মাথা ঠেকাবেন। তারপরে পার্টির বিভিন্ন কর্মসূচি আছে, বিভিন্ন বৈঠক আছে, মিটিং, সবই ইনডোর মিটিং হবে বিকেল 4টে নাগাদ। ওনারা দুজনেই আমাদের যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তি আছে তাদের সাথে কথা বলবেন। এদিকে শাহী সফরের আগে খোঁচা ব্রাত্য বসু টানলেন 2019-এ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ, পাল্টা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যে গুরুদ্বারা বা টেম্পেলে যাচ্ছেন তার ধারে কাছে যদি কোনো বাঙালি কোনো যদি মনীষীর মূর্তি থাকে, অমিত শাহ আসার জন্য তারা সেটা ভেঙে না দেয়। বিদ্যাসাগরের মূর্তি তার প্রমাণ। যে যে মন্দির বা গুরুদ্বারায় যাচ্ছেন ধারে কাছে কোনো বাঙালি মূর্তি, মনীষীর মূর্তি থাকে, সেগুলো যেন অক্ষত থাকে। এরা বাঙালি সেন্টিমেন্টকে এইভাবে সুশ্রুরি দিয়ে এরা ব্যবসা করছেন। বাঙালির নাম করে পার্থবাবুর প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর কত খাটের তলায় কত বেরোলো আমরা দেখতে পেলাম। তো পার্থবাবুর বান্ধবীদের বাড়ি থেকে কত বেরোয় আগামী দিনে দেখবো। মূর্তি ভাঙা সংস্কৃতিতে তো আমরা বিশ্বাস করি না। মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাঙালির সেন্টিমেন্টকে ব্যবহার করে ব্যবসা করে খাওয়া, নিজের ভাই ভাইপোকে কোটিপতি করা।
আজ বঙ্গে আসছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। তাদের এই সফরকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। বছর ঘুরলেই লোকসভা ভোট, এই সফরকে ডেইলি প্যাসেঞ্জার খোঁচা ফিরহাদের। আর ফিরহাদকে পাল্টা দিলীপ ঘোষ বললেন গরমা গরম রুটি দেওয়া হবে। 21-এ ডেলি প্যাসেঞ্জারি করেছিল, লোকসভাতেও ডেলি প্যাসেঞ্জারি করবে, কিন্তু বাংলার মাটি অত্যন্ত শক্ত, এখানে কোনো রকম ভাবে দাঁত গলাতে পারবে না, কোনো রকম সুবিধা করতে পারবে না। নিশ্চিতভাবে আমাদের বাংলার কয়েকটা মানুষকে ভাঙিয়ে নিয়েছে, কিন্তু তাতে কিছু সুবিধা হবে না। এই সাম্প্রদায়িকতা, উস্কানি, ভেদাভেদ, এগুলো বাংলা বিশ্বাস করে না। 19-টাও বলুন, লাভ হয়নি মানে 77টা তাদের পার্টি কোনদিন 77টা সিট জিতেছিল বিরোধী পক্ষে? ইতিহাসটা দেখুন একটু। এসেছেন বলে 77টা সিট আমরা জিতেছিলাম। ওনার জেতা জিনিস চুরি করতে পারেন, জিততে পারেন না। সবে শুরু হয়েছে, আমরা শুরু করেছি 16-18 থেকে। ইলেকশনে তো বাজনাই বাজেনি, আমরা তো এখন আটা মাখছি, রুটিটা বানাই, গরমা গরম রুটি দেবো। যারা বড় বড় কথা বলছেন নিজের সামলান গড়, কার সঙ্গে অ্যালায়েন্স হবে, কে কোন সিটে লড়বে এখনো ঠিক করতে পারছে না। বিজেপি তো 42টা লড়বে, তার আগের চেয়ে ভালো স্কোর করবে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শাহী সফরের দিনই প্রতিবাদে তৃণমূল, সব ব্লকে হবে তৃণমূলের প্রতিবাদ মিছিল। এই নিয়ে আরো বিস্তারিত জানাবে আবির, রয়েছে আমাদের সঙ্গে। আবির, দেখো, শাহী সফরের দিনেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হলো। তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে গোটা রাজ্যে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ব্লকগুলিতে মিছিল করা হবে। সেখানে স্বামী বিবেকানন্দের ছবি এবং ফুটবল, এই দুই নিয়ে তারা মিছিল করবেন। যেটা মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তাদের বিবৃতিতেও জানিয়েছে যে 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও একাধিকবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার জন্য এই রাজ্যে এসেছিল, যদিও তার ফল বিজেপির অনুকূলে যায়নি। এবারও তারা বলছেন যে লোকসভা নির্বাচনের আগে একই রকম ভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আছে, যদিও রাজনৈতিকভাবে তার প্রভাব পড়বে না। রাজ্যের ক্ষেত্রে বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর জন্য তাই শাহী সফরের দিনকে তারা বেছে নিচ্ছেন, এবং সেই কারণেই হচ্ছে স্বামী বিবেকানন্দের ছবি এবং ফুটবল নিয়ে রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। বেশ আবির। গতকাল ছিল প্রাথমিক টেট, আর সেই প্রাথমিক টেটেই ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার। মালদায় ভুয়ো পরীক্ষার্থী সহ গ্রেফতার আরো দুজন। প্রাথমিক টেটে ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার, যে ছবি আপনাদের দেখাচ্ছি। রবিবার গৌড় মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র এবং হরিপুরের এক তরুণীর হয়ে পরীক্ষায় বসার অভিযোগ। বিহারের বাসিন্দা অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়েছে, পরে আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক টেটে ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার। গতকালকে ছিল প্রাথমিক টেট, এবং প্রাথমিক টেটের পর যেটা সামনে আসছে যে ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার। মালদায় ভুয়ো পরীক্ষার্থী সহ গ্রেফতার আরো দুই। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, এত তল্লাশি, দ্বিস্তরীয় নিরাপত্তা, ক্যামেরা, তারপরেও এই ধরনের ঘটনা ঘটলো কিভাবে, এই প্রশ্নটাই তো এখন উঠছে। ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে? একদমই, দেখো, ত্রিস্তরীয় তল্লাশির ব্যবস্থা করা হয়েছিল এবারে টেট পরীক্ষায়, যাতে সম্পূর্ণ স্বচ্ছ সুষ্ঠু পরীক্ষা হয়। কারণ আমরাও পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলাম, অনেক পরীক্ষা কেন্দ্রে ঘুরে দেখেছিলাম, হ্যান্ড মেটাল ডিটেক্টর ছিল, এর পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছিল, ফেস রিকগনাইজেশন অর্থাৎ মুখমণ্ডল মিলিয়ে দেখা, এই ত্রিস্তরীয় ব্যবস্থা ছিল। এরপরেও পুষ্পাঞ্জলি কুমারী, বিহারের পূর্ণিয়ার বাসিন্দা, ভিন রাজ্যের পরীক্ষার্থী মহিলা, তিনি মালদহ গৌড় কলেজের পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়েন এবং সেখানে পরীক্ষা হলে তাকে কিছু অসংলগ্ন আচরণের জন্য, কথাবার্তার জন্য সন্দেহ হয়। এরপরেই ভুয়ো পরীক্ষার্থীর বিষয়টি নজরে আসে, পুলিশকে জানানো হয়। মালদা থানার পুলিশ প্রথমে এই ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে, এরপর তাকে কাজে লাগিয়ে তার মোবাইল ফোন থেকে ফোন করা হয়। বাকি দুজনকে নিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাদের মধ্যে একজন বিজয় কুমার, যিনি ভিন রাজ্যের বিহারেরই বাসিন্দা, তিনি এই পরীক্ষার্থীকে অর্থাৎ এই মহিলা পরীক্ষার্থীকে আর্থিক লেনদেনের বিনিময়ে মালদহের পুকুরিয়ার অপর যে ধৃত তার স্ত্রীর হয়ে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন, এমনটাই জানা যাচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নজরদারির অভাব, এই প্রশ্ন তো উঠছে। পাশাপাশি ভিন রাজ্যের চক্র, তারা যে এ রাজ্যের পরীক্ষায় মাথা ঢোকাচ্ছে, তারা যে এই রাজ্যের পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থী সরবরাহ করছে, এই ঘটনায় তা কিন্তু সামনে এসেছে। বেশ সেবক।
এবার দেখাবো পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার এক টেট পরীক্ষার্থী। উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের আলতাপুর হাই স্কুলের ঘটনা। অভিযুক্ত টেট পরীক্ষার্থীর নাম আসাদুর রহমান, রায়গঞ্জ থানার আগাবহর এলাকার বাসিন্দা। ওই পরীক্ষার্থী থেকে ছোট মোবাইল উদ্ধার হয়েছে। স্কুল কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীকে করণদিঘি থানার হাতে তুলে দেয়। তোলা না পেয়ে খড়দায় ব্যবসায়ীকে খুনের হুমকি, মারধর এবং দোকান ভাঙচুর করা হয়েছে। গ্রেফতার স্থানীয় 2 তৃণমূল কর্মী। আর এ নিয়েই তৃণমূলের কোন্দল প্রকাশ্যে খড়দায়। দোকানে ঢুকে দাদাগিরি, সজোরে ঢোকা, চড়চাপাটি, ভাঙচুর। যিনি বাঁচাতে গেলেন তিনিও রেহাই পেলেন না। তোলাবাজির টাকা না পেয়ে দাদাগিরির এই ছবি খড়দার কল্যাণনগরের। ব্যবসায়ীর দাবি, বড়দিনের অনুষ্ঠানের জন্য 6,000 টাকা চান তৃণমূলের 2 কর্মী। রাজি না হওয়ায় শুরু হয় হুমকি, মারধর, ভাঙচুর। 2 তৃণমূল কর্মী স্থানীয় INTTUC নেতা গোপাল সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত। মদের নেশা করে এসছে, এরকম ঝুলে পড়ে যাচ্ছে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে। আমি থামাতে গেছি, এখান থেকে সব ভাঙচুর করেছে। পরে জানতে পারলাম এটা গোপাল সার ছেলে, মানে এরা পানশিলায় থাকে, টোটো ইউনিয়নের সেক্রেটারি। কোন দল? তৃণমূল কংগ্রেস। দাদাকে খুব মারধর করেছে। এখন তো খুবই আতঙ্ক। আমার দাদাকেও বলেছে, বলে তোকে এখনই দানা ভরে দেবো, তোকে এখনই, তোর কে বাপ আছে তোকে বাঁচ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে ওই 2 তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই গোপাল সাহার দিকে তোপ দাগেন খড়দা তৃণমূল নেতা, যিনি উপপুর প্রধানও। এই নতুন এটা শুরু হয়েছে, যে যার নেতৃত্বে এখানে শুরু হয়েছে, সেই ছেলেটা আগে করতে হচ্ছে CPM, ওর নাম হচ্ছে গোপাল শাহ। তৃণমূল কংগ্রেসে ঢুকে এই তোলাবাজিটা শুরু করতে নাম্বার বলে ছেলেটা গোপাল শাহ করে মদ নিয়ে আসে, তারপর এই তোলাবাজিগুলো করে। সে দলের উচ্চতম নেতৃত্ব সব বিষয়টাই জানে। পাল্টা সায়ন মজুমদারের বিরুদ্ধে সরব হন INTTUC নেতা গোপাল সাহা। এই হচ্ছে সায়ন মজুমদার। ইলেকশন জেতার পরে ও আমাকে মালা পরাচ্ছে, ইলেকশনের প্রচারে আমার সঙ্গে। ও 2010 সালে নির্দলের হয়ে দাঁড়িয়েছিল, আর আমরা 1998 সাল থেকে তৃণমূল করি। সমানে 60টা চলছে। সায়ন মজুমদার এই 60টার পয়সা খায় সায়ন মজুমদার। ওর বলাতে কোনো যায় আসে না। ও দলের এগেনস্টে কথা বলছে, নিশ্চয়ই দল তার বিচার করবে। নিউজ 18 বাংলা। এবার পুরুলিয়ার একটা ছবি দেখাবো আপনাদের, যে ছবি আপনারা দেখছেন কম্বল বিলি ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব। যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুরুলিয়ায় দলেরই ক্ষোভের মুখে INTTUC জেলা সভাপতি। রঘুনাথপুরের জেলা সভাপতি উজ্জ্বল কুমারকে ঘিরে বিক্ষোভ দেখান INTTUCর স্থানীয় নেতারা। তাপবিদ্যুৎ কেন্দ্রে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। আর স্থানীয় যুবকদের কাজের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন INTTUCর স্থানীয় নেতারা। আজকে যে INTTUC সেক্রেটারি, ওনাকে আমরাই তৈরি করে আজকে আমাদের এলাকার কোনো ছেলের কাজযোগ হচ্ছে নাই, এলাকার কোনো ছেলের কোনো কথা শুনছে না। বাইরে থেকে সব লিডারদেরকে নিয়ে উনি চলছে। আমরা কি শুধু এই এলাকাতে ভোট করাবো না আমাদের এলাকার বেকারদের কিছু সমস্যা সমাধান হবে, এইটা নিয়ে আমাদের বলার জন্য আমরা সবাই, সমস্ত মানুষ আমরা দাঁড়াইছিলাম ওইখানে, তাকে যাতে সরানো হয়। মানে তারা অতর্কিতভাবে এবং করে আমার গাড়ি আটকায় তারা একটা বিক্ষোভ দেখায় যে তাদেরকে ডাকা হয়নি কেন। আমি বিষয়টা তাদেরকে বলেছি, কোথাও কোনো কিছু সমস্যা হতে পারে, তার জন্য আমাদের দলীয় কার্যালয় রয়েছে, দলীয় পার্টি অফিস রয়েছে, সেখানে গিয়ে তারা আলোচনা করুক, লিখিত কমপ্লেন জানাক, সত্যতা যাচাই করা হবে। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সত্যতা প্রমাণিত হয়, তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা কাম্য নয় যে কেউ অতর্কিতভাবে বিরোধীদেরও চক্রান্ত হতে পারে। পুরুলিয়ার পর নজর রাখবো মালদার দিকে। সেখানে আবার দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা। তৃণমূল CPIM সংঘর্ষে আহত হয়েছে তৃণমূলে, এমনটাই অভিযোগ CPIM এর বিরুদ্ধে। মালদার মোথাবাড়িতে তৃণমূল CPIM বিবাদে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। দলীয় পতাকা লাগানো নিয়ে তৃণমূল CPIM বিবাদ। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ CPIM এর বিরুদ্ধে। মারধরের অভিযোগ তৃণমূলের, হামলা মারধরের অভিযোগ অস্বীকার করেছে CPIM।
হঠাৎ করে আমার উপরে হাসুয়া নিয়ে আক্রমণ করে এবং আমার মাথায় কোপটা মারতে চাই, আমি হাত দিয়ে কাম থেকে আমার হাতে লেগে গেছে। কারা মারধর করেছে? মারধর করেছে ওরা, সিপিএম করে। কারণ কি মারার কারণ দেখি ওই ফ্ল্যাগ টাঙা নিয়েই গন্ডগোল। আপনার কোন পার্টি করেন? আমি টিএমসি করি। গতকালকে আমার ভাই বাজার করতে বেরোচ্ছিল, গাড়ি ধরে আক্রমণ করে বাড়িতে দিয়ে মার দিল। আমি দোকানে ছিলাম, দোকান থেকে এনে আমি গেটের কাছে দাঁড়িয়েছি, ওরা 7-8 জন নিয়ে যেয়ে আমাকে প্রচুর হারে মার দেয়। ও হচ্ছে টিএমসির মেম্বার, আমি সিপিএম করেছি। এবার দেখাবো ইসলামপুরের ছবি। ইসলামপুরে ধর্নায় বিধায়ক আব্দুল করিম চৌধুরী, যে ছবি আপনারা দেখছেন, গান্ধী মূর্তির সামনে ধর্ণা দিচ্ছেন ইসলামপুরে বাস টার্মিনাসে। এই গান্ধী মূর্তির তার সামনেই ধর্ণা বিধায়ক আব্দুল করিম চৌধুরীর। এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে বিধায়কের ধর্ণা। ঘরছাড়া রাজবংশী পরিবারকে সঙ্গে নিয়ে ধর্ণায় বিধায়ক। পাচাগোড়ার গড়াইপাড়া এলাকায় শরিকি জমি নিয়ে বিবাদে ঘরছাড়া। অভিযোগ, পুলিশ প্রশাসনে একাধিক দরবার করেও সুরাহা না মেলায় ধর্নায় বিধায়ক। আমার সঙ্গে অন্যায় হলে এই প্রশাসনকে দায়িত্ব দেওয়া হবে। এবার দুর্গাপুরের খবরের দিকে নজর রাখবো। দুর্গাপুরে মিষ্টির কারখানায় 2 কর্মীর মৃত্যু। ঘুমের মধ্যেই প্রাণ গেল 2 জনের। অসুস্থ হয়ে পড়েন 8 জন। হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বন্ধ ঘরে দম বন্ধ হয়েই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। অন্য দিনের মতোই কাজ সেরে রাতে ঘুমোচ্ছিলেন। একটা ঘরে একসঙ্গে 8 জন। 2 জনের আর ঘুম ভাঙল না। ঘুমের মধ্যেই 2 কর্মীর মৃত্যু হলো দুর্গাপুরের মিষ্টি কারখানায়। দুর্গাপুরের উইলিয়াম কেরি মোড় লাগোয়া মিষ্টির দোকান, দোকানের পেছনেই কারখানা। এই মিষ্টির কারখানায় দরজা একটি, জানলা নেই, দেওয়ালে একটি মাত্র গর্ত, এক্সস্ট ফ্যানের জন্য। রবিবার রাতে এই কারখানার মধ্যেই ঘুমোতে যান 8 কর্মী। পুলিশ সূত্রের খবর, ঘুমের মধ্যেই সকলে অসুস্থ হয়ে পড়েন। হ্যালো দাদা, দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি আসুন। কাক ভরে এক কারিগর ফোন করেন মিষ্টির দোকান মালিককে। ফোন পেয়ে তিনি ছুটে যান। ততক্ষণে 8 কর্মীরই আর জ্ঞান নেই। তড়িঘড়ি তাদের পাঠানো হয় কাছের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে মিষ্টির দোকানের 2 কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 8 জন মতন পেশেন্ট আসে, সবাই শ্বাসকষ্ট মেইন কমপ্লেন নিয়ে। আসাতে দেখা যায় 2 জন পেশেন্ট যিনি ছিলেন ওনারা অন অ্যারাইভাল মারা গেছিলেন। দেখুন, এখন এক্স্যাক্টলি কি হয়েছিল, ইনসিডেন্ট কি হয়েছিল, ওটা পোস্টমর্টম না করা অবধি আমরা পুরো স্টেটমেন্ট আপনাকে বলতে পারবো না। বাকি 6 জন যারা আছে ওরা স্টেবল আছে। হ্যালো দাদা, দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি আসুন। বাঁচার করুণ আরতি নিয়ে ফোন করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। যিনি ফোন করেছিলেন তিনিও মারা গিয়েছেন। কিন্তু এরকম ঘটনা ঘটল কিভাবে? মিষ্টি তৈরির কারখানায় উনুন পুরোপুরি নেভানো হয় না, ধিকি ধিকি জ্বলতেই থাকে। ধিকি ধিকি জ্বলা সেই উনুন থেকে কার্বন ডাই অক্সাইড ছড়ায় ঘরে। শীতকালে দরজা বন্ধ, ঘরে জানলাও নেই। একটা ঘরে একসঙ্গে এতজন শোয়ায় অক্সিজেনের অভাব ঘটে। ধিকি ধিকি জ্বলা উনুনের ধোঁয়া এবং কার্বন ডাই অক্সাইড মিশে তৈরি হয় কার্বন মনোক্সাইড। এর জেরেই কর্মীরা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন, তারপর জ্ঞান হারান। ঘুমের ঘোরে দম বন্ধ হয়েই মৃত্যু হয়। ময়না তদন্তে একে বলা হয় ডেথ ডিউ টু অ্যাসপিসিয়া। হ্যালো দাদা, দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি আসুন। নিউজ 18 বাংলা। মইপিঠের পর এবার পাথর প্রতিমা, ফের বাঘের আতঙ্ক। ছবিটা আপনাদের দেখাই। বাঘ আতঙ্কে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। টায়ার মশাল জেলে পাহারা, রাতে বাঁশ লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন। রীতিমতো আতঙ্কিত গৃহবন্দী রয়েছেন বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দফতরে এবং বন দফতরের তরফে জঙ্গল ঘিরে ফেলা হয়েছে জাল দিয়ে। রাতভর চলে বাঘের খোঁজ। এবার দেখাবো ট্রেন চালকের তৎপরতায় প্রাণ বাঁচল বুনো হাতির। ছবিটা দেখুন।
ডুয়ার্সের চালসা ও নাগরাকাটার মাঝে চাপড়ামারি জঙ্গলের ঘটনা। হাতিকে রেল লাইন পার করতে দেখে শিলিগুড়ি ধুবড়ি ডেমু প্যাসেঞ্জারের লোকো পাইলট, এরপরেই এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেয় লোকো পাইলট। হাতি লাইন পার করে জঙ্গলে চলে গেলে ট্রেন চলতে শুরু করে। আজ বড়দিন এবং সকাল থেকে যে ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখছি, ফেস্টিভ মুডে গোটা বাংলা। যেমন পার্ক স্ট্রিটের ছবি আপনাদের দেখাবো, যে ছবি প্রচুর মানুষ এই দিনটাতে ভিড় জমান এবং দুদিন আগে থেকেই মানুষ আসতে শুরু করেন। পার্ক স্ট্রিট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ, রয়েছে সোমরাজের কাছে চলে যাব। সোমরাজ, বড়দিনের শুভেচ্ছা। এবং যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এখনো 6:30 বাজেনি কিন্তু লোকারণ্য পার্ক স্ট্রিট। ভিড় এতটাই ছিল যে 4:45 পর অর্থাৎ বিকেল 4:45 পর পার্ক স্ট্রিটের রাস্তা নো এন্ট্রি করে দেওয়া হয়, অর্থাৎ গাড়ি যাতায়াতের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে আমি আমার চিত্র সাংবাদিক শুভেন্দুকে বলবো সেই ছবিটি দেখাতে। প্রথমত পার্ক স্ট্রিটে তুমি যে এই মুহূর্তে ক্রাউডের ছবিটা দেখছো, সন্ধ্যে 6:30 এই ক্রাউড, অর্থাৎ রাত যত বাড়বে ভিড় তত বাড়বে, সেটাই স্বাভাবিক। কিন্তু যেটা পুলিশের যেটা সমস্যা তৈরি হচ্ছে এই পার্ক স্ট্রিটের রাস্তায়, কারণ পার্ক স্ট্রিটে আমরা জানি যে একটা লাইটিং হয়, অর্থাৎ আলোর সজ্জা, আর সেই আলোর সজ্জার ছবি ফ্রেমবন্দি করতে গিয়ে যে গতিতে যাওয়ার কথা, যারা এসছেন এখানে উৎসব মুখর মানুষ, তারা যারা আসছেন তাদের কিছুটা যেতে সময় লাগছে। আর এই জন্যই কিন্তু পার্ক স্ট্রিটের দুই দিকে 2টি লেন করে দেওয়া হয়েছে, আর সেই 2টি লেনেই যেতে অনেকটাই সময় লাগছে, আর তার জন্য ক্রাউডটা একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। আর সেই কারণেই কলকাতা পুলিশের যথেষ্ট সমস্যা হচ্ছে সেই ক্রাউডকে ম্যানেজ করতে। আমরা দেখছিলাম বিকেলের পর থেকেই পার্ক স্ট্রিটে ভিড় বাড়ছিল, আর যখনই সন্ধে হলো পার্ক স্ট্রিটে কিন্তু এখন শুধুই দেখতে পাবে তুমি মাথায় মাথা, অর্থাৎ পার্ক স্ট্রিট এখন উৎসব মুখর। গোটা কলকাতা বললে ভুল হবে, বিভিন্ন জেলা থেকে এসছেন এই পার্ক স্ট্রিটে, কারণ 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন এই পার্ক স্ট্রিটের একটা আলাদা আসার একটা সবারই একটা ইচ্ছা থাকে, কারণ বড়দিনে তারা পার্ক স্ট্রিটে আসবেন, পার্ক স্ট্রিটের এই আলোকসজ্জাকে ফ্রেমবন্দি করবেন, এবং এর জন্য শুধুমাত্র কলকাতা নয়, বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন এই পার্ক স্ট্রিটে। কোথাও না কোথাও এই আলোকসজ্জা এবং বন্ধুদের সঙ্গে আড্ডা আর শেষে খাওয়া দাওয়া, যেটা বরাবরই বড়দিনে পার্ক স্ট্রিটে থাকে, সেটাই এবারেও আমরা দেখছি পার্ক স্ট্রিটে সেই চেনা মেজাজ, চেনা ছন্দ। ঠিক তাই, তোমার মাধ্যমে পার্ক স্ট্রিটের ছবিটা আমরা আমাদের দর্শকদের দেখালাম এবং ইকো পার্কে চলে যাই, কারণ ইকো পার্কেও সকাল থেকে একেবারে পিকনিক মুডে মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন। আর সেখান থেকে রয়েছে আমার প্রতিনিধি জুনেলা রয়েছে। জুনেলা, তুমি সকাল থেকে রয়েছে ইকো পার্কে, এখন সন্ধে, এখনো নিশ্চয়ই সেই ভিড়টা, চেনা ভিড়টা দেখতেই পাচ্ছি তোমার পিছনে, সেই চেনা ভিড় এখনো পর্যন্ত রয়েছে। একদম তমশ্রী, সকালে যেমনটা ভিড় ছিল ঠিক তেমনটাই ভিড় এই মুহূর্তে এখন রয়েছে, কারণ আর কয়েক ঘন্টা পরেই ইকো পার্ক বন্ধ হয়ে যাবে। কিন্তু শেষ মোমেন্ট যেটাকে বলা হয়, যে শেষ মুহূর্তে আনন্দটাকে চুটিয়ে ফুটিয়ে উপভোগ করার জন্য ছোট থেকে বড় সকলে রয়েছে। একটু দেখানোর চেষ্টা করব। আমি 7 ওয়ান্ডার্সে আছি তমশ্রী, আর সেখানে এই মুহূর্তে কুচেদের দেখো, যে ছোট ছোট খুদে যারা রয়েছে আইসক্রিম খেতে খেতে, গরম পোশাক পরে, শীত পোশাক পরে, কারোর হাতে রয়েছে ব্যাডমিন্টনের ব্যাট। একবার কথা বলার চেষ্টা করবো ওদের সঙ্গে, যে ছোট থেকে বড় সকলেই তো আজকে এনজয় করেছে। যারা ছোটরা রয়েছে এই মুহূর্তে আজকে কি দেখলে? সবকিছু দেখেছো? সবকিছু এখানে ইকো পার্কে সবকিছুর মধ্যে কোনটা ভালো লাগলো? তাজমহল ভালো লেগেছে। আর কি খাওয়া হয়েছে আজকে? বিরিয়ানি খাওয়া হয়েছে। আর একটা সুন্দর স্মাইল নিয়ে একদম ছোট্ট আর একটা কুচে রয়েছে। কি দেখলি আজকে? সবকিছু। তুমিও সবকিছু দেখেছো, মানে ও যা বলছে সেটাই বলবে। অর্থাৎ জুনেলা, বোঝাই যাচ্ছে যে 8 থেকে 80 আজ সবার ডেস্টিনেশন। একদিকে যেমন পার্ক স্ট্রিটের ছবি আমরা দেখলাম, অন্যদিকে ইকো পার্ক অন্যতম একটা ডেস্টিনেশন, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তের যে আনন্দটা উপভোগ করছেন প্রত্যেকেই। এবার সরাসরি শান্তিনিকেতনের দিকে নজর রাখি, কারণ শান্তিনিকেতনে উপাসনা গৃহে যিশু পুজো। প্রথা মেনে রবীন্দ্রসঙ্গীত ও বৈদিক মন্ত্রপাঠ, উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য। Oh
আমার ত্যাগ করিও না, আমাকে বিনাশ করিও না। হে দেব, কল্যাণ ও কল্যাণ করো, তোমাকে নমস্কার।